জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। দেখো, এসএসসি জিডি 2026কে টার্গেট রেখে যে আমাদের ক্লাস চলছে, দেখো তারই আজকে আমরা প্রিভিয়াস ইয়ার সেট নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা কি প্রিভিয়াস ইয়ার সেট নিয়ে কিন্তু উপস্থিত হচ্ছি, প্রিভিয়াস ইয়ার কিউ, বা আমরা বলতে পারি প্রিভিয়াস ইয়ার পেপার। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কিউ বা প্রিভিয়াস ইয়ার পেপার নিয়ে কিন্তু তোমাদের সামনে উপস্থিত হয়েছি জিকে এবং জিএসের উপর ভিত্তি করে। জিকে বা আমরা বলতে পারি জিএসের উপর ভিত্তি করে কিন্তু যে তোমাদের এক্সাম হয়, দেখো জিকে এবং জিএসের মোট কিন্তু 20টি প্রশ্ন থাকে এবং প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 2 করে থাকে। ঠিক আছে, প্রত্যেকটি প্রশ্নের মান কত থাকে? 2 থেকে টোটাল আমাদের 40 নম্বর থাকে কিন্তু জিকে এবং জিএস থেকে। ঠিক আছে, এই জিকে এবং জিএসের প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র যেটা হচ্ছে 2025-এ আসছে, মানে এটা আমাদের 2025 সাল চলছে। তো এই 2025 সাল, ঠিক আছে, 10ই ফেব্রুয়ারি থেকে 10ই ফেব্রুয়ারির যদি আমরা দেখি থার্ড শিফট নিয়ে আজকে আমরা কিন্তু আলোচনা করব। কি বললাম? 2025 সালের 10ই ফেব্রুয়ারিতে আসা থার্ড শিফটে আসা প্রশ্নপত্র নিয়ে আজকে কিন্তু আমরা আমাদের এই ক্লাসে কিন্তু আলোচনা করতে চলেছি। প্রিভিয়াস ইয়ার কিউ প্রশ্নপত্র, এটাকে আমরা প্রিভিয়াস ইয়ার কিউ বলবো। এর কারণ হচ্ছে 2026কে টার্গেট রেখেছি আমরা। অ্যাকচুয়ালি 2023, 24, 25 এই যে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রগুলো কিন্তু এগুলো কিন্তু আমরা পুরোপুরিভাবে কমপ্লিট করব তোমাদের এক্সামের আগে। তাহলে আমরা মোস্টলি বুঝতে পারবো যে কোথার থেকে কী ধরনের প্রশ্ন আসে। বোঝা গেল? তো দেখো, তার আগে বলে রাখি আমাদের এসএসসি জিডি নেতাজি ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, অনেক দিন আগেই আমাদের অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো টাইম টেবিলগুলো তোমরা জেনে নাও। যারা তোমরা আমার ক্লাসে নতুন বা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই তোমরা কিন্তু এই রুটিন অনুযায়ী কিন্তু ক্লাস করবে। ঠিক আছে, কি বললাম? এই রুটিন অনুযায়ী কিন্তু আমাদের ক্লাস হয়। এছাড়া আমাদের ডাব্লিউবিপিকে ফোকাস করেও কিন্তু আমাদের মিশন পুলিশ ব্যাচ কিন্তু লঞ্চ হয়েছে, সেটা কিন্তু প্রতিনিয়ত ক্লাস কিন্তু চলছে। এছাড়াও আমরা তোমাদের জন্য রেখেছি পেইড ব্যাচ কিন্তু আমরা রেখেছি। ঠিক আছে, পেইড ব্যাচও কিন্তু আমরা রেখেছি। তোমরা যারা পেইড ব্যাচ পারচেস করতে চাও, অবশ্যই নিচের দেওয়া নাম্বারে কিন্তু এই যে আমি যে নাম্বারটা বলছি সেই নাম্বারে তোমরা কিন্তু কল করবে 9547, ঠিক আছে, 5116660। এই নাম্বারে তোমরা কিন্তু কল করে বিস্তারিতভাবে জানতে পারবে। ঠিক আছে, কার্গিল ব্যাচ কিন্তু আমাদের চলছে, কার্গিল ব্যাচ কিন্তু অলরেডি আমাদের চলছে। হ্যাঁ, সপ্তাহের প্রত্যেক দিনেই ক্লাস হয় সন্ধ্যা 7টা থেকে রাত 9:30 পর্যন্ত। তো দেখো, আজকের এই প্রশ্ন আমরা একটু দেখে নিই কী ধরনের প্রশ্ন আমাদের 2025 সালের 10ই ফেব্রুয়ারি থার্ড শিফটে আসা প্রশ্নপত্রগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। ঠিক আছে, তো দেখো কি বলছে, একটি সার্ভকে অবশ্যই শর্ট সার্ভিস লাইন অতিক্রম করতে হবে যা নেট থেকে 1.98 মিটার বা যেটাকে আমরা বলতে পারি 6.5 ফুট দূরে। শর্ট সার্ভিস লাইন হলো ড্যাশ। ঠিক আছে, এটা আমরা যদি দেখি স্ট্যাটিক জিকে থেকে আসা প্রশ্ন, সরি বানানটা একটু মনে হয় ভুল লিখলাম, STATIC, স্ট্যাটিক জিকে থেকে আসা প্রশ্ন। তো দেখো, টেনিস হবে না ব্যাডমিন্টন হবে না স্কোয়াশ হবে না টেবিল টেনিস হবে। তো একটি সার্ভকে অবশ্যই শর্ট সার্ভিস লাইন অতিক্রম করতে হবে যার নেট থেকে 1.98 মিটার বা আমরা বলতে পারি 6.5 ফুট দূরে। শর্ট সার্ভিস লাইন হলো ড্যাশ। কোনটা হবে? আমরা যদি দেখি অপশন নম্বর বি, আমাদের এখানে সঠিক অ্যান্সার ব্যাডমিন্টন কিন্তু হবে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, 1969 সালের 20 জুলাই, কি বললাম? 1969 সালের 20 জুলাই আমেরিকার মহাকাশচারী নীল আর্মস্ট্রং কার সাথে চাঁদে অবতরণকারী প্রথম মানুষ হয়েছিলেন? ঠিক আছে, তো অপশন কি রয়েছে? অ্যালান শেপার্ড, ইউরি গ্যাগারিন, জন প্লেক, এডউইন অল্ড্রিন। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কী হবে? এডউইন অল্ড্রিনের সঙ্গে কিন্তু তিনি গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন? আমরা যদি দেখি চাঁদে অবতরণ করেছিলেন, চাঁদে। ঠিক আছে, আমরা যদি দেখি পৃথিবীর একমাত্র উপগ্রহ, কি বললাম? পৃথিবীর একমাত্র
উপগ্রহ, উপগ্রহ কি চাঁদ, পৃথিবীর একমাত্র উপগ্রহ কিন্তু চাঁদ। সৌরজগতে মোট কয়টি গ্রহ রয়েছে? 8টি গ্রহ কিন্তু রয়েছে। আর কয়টি উপগ্রহ রয়েছে, কয়টি বামন গ্রহ রয়েছে যদি আমরা বলি 5টি কিন্তু বামন গ্রহ রয়েছে। ঠিক আছে, এই 8টা গ্রহের মধ্যে 4টাকে অন্তস্থ বলা হয় এবং 4টাকে বহিস্থ বলা হয়। কি বললাম? 4টাকে অন্তস্থ গ্রহ বলা হয় এবং 4টাকে আমরা কি বলবো? বহিস্থ গ্রহ কিন্তু বলা হয়। ঠিক আছে, এই অন্তস্থ গ্রহগুলোর যদি আমরা দেখি উপগ্রহের সংখ্যা খুবই কম, আর এই বহিস্থ মানে বাইরের যে গ্রহগুলো আছে এদের যদি উপগ্রহ সংখ্যা দেখি প্রচুর পরিমাণে কিন্তু থাকে। তো কে গেল? এডউইন অল্ড্রিন। আর কে গেল? নীল আর্মস্ট্রং কিন্তু 1969 সালের 20 জুলাই কিন্তু গেল। ঠিক আছে, তো তোমাদের কাছে আবার একটা প্রশ্ন থাকলো, হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা অবশ্যই আমাকে যারা যারা ভিডিওটি দেখছো কমেন্ট করে জানাবে ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি। প্রশ্নটা আমি এখানে লিখে দিই। ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। ভারতের প্রধানমন্ত্রী কবে ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান চালু করেন? কি বললাম? ভারতের প্রধানমন্ত্রী কবে ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান চালু করেছিলেন? জুলাই 2024, নভেম্বর 2024, ডিসেম্বর 2024 না অক্টোবর 2024? তো আমরা যদি এখানে দেখি অপশন নাম্বার ডি কিন্তু আমাদের এখানে সঠিক অ্যান্সার, অক্টোবর 2024। দেখো অ্যাকচুয়ালি আমরা যদি দেখি বিরসা মুন্ডাকে উৎসর্গ করে কিন্তু আমরা এই ধরতি আবা বলা হয় বিরসা মুন্ডাকে। দেখো ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান প্রধানমন্ত্রীকে আমাদের নরেন্দ্র মোদী 2024 সালের অক্টোবরে চালু করেছিলেন। 2024 সালের কবে চালু করেছিলেন? অক্টোবরে কিন্তু চালু করেছিলেন, অক্টোবরে। ঠিক আছে, তো দেখো এই অভিযানের নামকরণ করা হয়েছে শ্রদ্ধেয় আদিবাসী নেতা বিরসা মুন্ডা, ঠিক আছে, নামে, যাকে আমরা প্রায় ধরতি আবা বলা হয়। তাহলে আমরা যদি দেখি এই যে আমাদের স্বাধীনতা সংগ্রামের মধ্যেও যদি আমরা দেখি না, আদিবাসীদের যে বিদ্রোহ হয়েছিল, বিভিন্ন বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, ঠিক আছে, ভিল বিদ্রোহ, তো তাদের মধ্যে আমরা যদি দেখি এই বিরসা মুন্ডা কিন্তু একজন কি ছিল? ইংরেজদের বিরোধিতা করেছিলেন এবং ইংরেজদের বিপক্ষে তিনি কিন্তু যুদ্ধ করেছিলেন। ঠিক আছে, বিরসা মুন্ডা, যাকে আমরা ধরতি আবা বলি। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন। তৃতীয় গোলটেবিল বৈঠকের সুপারিশের ভিত্তিতে ব্রিটিশ সরকার কোন বছরে শ্বেতপত্র প্রকাশ করেন? কি পত্র প্রকাশ করেন? শ্বেতপত্র প্রকাশ করেন। টোটাল আমাদের 3টি গোলটেবিল হয়েছিল, লন্ডনে কিন্তু 3টি গোলটেবিল বৈঠক কিন্তু হয়েছিল। বোঝা গেল? কি বললাম? লন্ডনে কিন্তু 3টি গোলটেবিল বৈঠক কিন্তু হয়েছিল। তো এই তৃতীয় গোলটেবিল বৈঠককে কবে প্রকাশ করেছিল? 1932 সালে, 1934 সালে, 1933 সালে না 1931 সালে? তো আমরা যদি দেখি অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 1933 সালে। যদি বলা হয় প্রত্যেকটি গোলটেবিল বৈঠকে কে গিয়েছিলেন, যদি আমরা দেখি ডক্টর ভীমরাও আম্বেদকর। আর দ্বিতীয় গোলটেবিলে বৈঠকে মহাত্মা গান্ধী কিন্তু গিয়েছিলেন। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন। 2023 সালের আইপিএলে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, কোন খেলোয়াড় পার্পল ক্যাপ পেয়েছিলেন? 2023 সালের আইপিএলে কোন খেলোয়াড় পার্পল ক্যাপ পেয়েছিলেন? দেখো আইপিএলের সূচনা সম্পর্কে আমি বলে দিই। আইপিএলের সূচনা হয়েছিল 2007 সালে। 2007 সালে আইপিএলের সূচনা হয়েছিল, কিন্তু খেলা শুরু হয়েছিল কবে? 2008 কিন্তু সালে। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 2007 সালে আমরা বলতে পারি, আর খেলা শুরু হয়েছিল আইপিএলের 2008 সালে। বোঝা গেল? এটা কিন্তু পরীক্ষায় তোমাদের আসে। সূচনা হয়েছিল কত সালে? 2007 সালে, খেলা শুরু হয়েছিল 2008 সালে, ভুলবে না কিন্তু।
তো 2023 সালে আইপিএলের কোন খেলোয়াড় পার্পল ক্যাপ পেয়েছিলেন? মোহাম্মদ শামি, পীয়ূষ চাওলা, রশিদ খান না মোহিত শর্মা? তো আমরা যদি দেখি অপশন নাম্বার এ আমাদের এখানে সঠিক অ্যান্সার মোহাম্মদ শামি। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে? সাংবিধানিক সংস্থা এবং এর নোডাল মন্ত্রণালয়ের ক্ষেত্রে নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলছে? ঠিক আছে, অপশনগুলো দেখে নেই। অন্তরাজ্য পরিষদ, যেটাকে আমরা অর্থ মন্ত্রণালয় বলবো। বিতে কী রয়েছে? ভারতের অ্যাটর্নি জেনারেল, যেটাকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলবো। সিতে কী রয়েছে? জাতীয় তপশিলি জাতি কমিশন, যেটাকে আমরা উপজাতি বিষয়ক মন্ত্রণালয় বলবো। আর ডিতে কী রয়েছে? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যেটাকে আমরা কর্মী, জন অভিযোগ এবং পেনশন মন্ত্রণালয় বলবো। তো সাংবিধানিক সংস্থা এবং এর নোডাল মন্ত্রণালয়ের ক্ষেত্রে নিচের কোনটি বা কোন জোড়াটি সঠিকভাবে মিলছে না? অপশন নাম্বার যদি ডি আমরা দেখি, সঠিকভাবে কিন্তু মিলছে না। যেমন হচ্ছে কি বলছে? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যেটা কর্মী, জন অভিযোগ এবং পেনশন মন্ত্রণালয়ে, এটা কিন্তু মিলছে না। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে? দেখো, ইউপিএসসি ভারতীয় সংবিধানের 315 কী বললাম 315 অনুচ্ছেদের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে এর গঠন, নিয়োগ এবং সংসদদের মেয়াদ নির্ধারণ করা হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো, সংস্থাটি স্বাধীন এবং বহিরাগত চাপ থেকে একবারই মুক্ত, বিভিন্ন সরকারি পদে সুষ্ঠু এবং স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করে কিন্তু আমাদের এই কি ইউপিএসসি। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে? পণ্ডিত ঈশ্বরী কি বলছে? পণ্ডিত ঈশ্বরী প্রসাদ কর্থকের নিচের কোন ঘটনার সাথে সম্পর্কিত? অ্যাকচুয়ালি হতো কর্থকের নিচের কোন ঘটনার সঙ্গে সম্পর্কিত? পণ্ডিত ঈশ্বরী প্রসাদ। অপশনগুলো দেখে নেই। জয়পুর ঘটনা, লখনৌ ঘটনা, বেনারস ঘটনা বা রায়গড় ঘটনা? তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কী হবে? অপশন নাম্বার বি, লখনৌ ঘটনার থেকে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তিনি কিন্তু লখনৌ ঘটনার থেকে কিন্তু কত্থকের সঙ্গে সম্পর্কিত। তো আমরা জানি যে আমাদের নৃত্য কটা রয়েছে টোটাল? আমরা যদি দেখি, শাস্ত্রীয় নৃত্য, যেটাকে আমরা ক্লাসিক্যাল বলি, যেটাকে আমরা কি বলবো? ক্লাসিক্যাল মানে হচ্ছে আমাদের কি, বাংলায় লিখে দিই, ক্লাসিক্যাল মানে হচ্ছে আমাদের, এক মিনিট, ক্লাসিক্যাল মানে হচ্ছে আমাদের শাস্ত্রীয় নৃত্য। কী নৃত্য? শাস্ত্রীয় নৃত্য, শাস্ত্রীয় নৃত্য, যেটাকে আমরা ক্লাসিক্যাল ড্যান্স বলি। ঠিক আছে, তো টোটাল আমাদের 8টা কিন্তু রয়েছে। তো এই যে আমাদের 8টা ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে বা নৃত্য রয়েছে, সেটাকে আমাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে। কে কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত সেগুলো আমাদের ভালো করে পড়তে হবে। এবং স্ট্যাটিক জিকে যে আমাদের পড়ানো হয়, রাজা স্যার পড়িয়ে থাকেন, তো সেটা ভালো করে কিন্তু দেখতে হবে। ঠিক আছে, প্রত্যেকটি ক্লাসই কিন্তু রুটিন অনুযায়ী কিন্তু দেখবে তোমরা। নেক্সট প্রশ্ন দেখো, পরিফেরা পর্বের কোন সদস্য আমাদের গ্রহে এখনও বিদ্যমান প্রাচীনতম মেটাজোয়ান গ্রুপ? অপশনগুলো দেখে নাও। অ্যানিমন, সাইকন, হাইড্রা না স্পঞ্জ? তো কি বললাম? পরিফেরা পর্বের কোন সদস্য আমাদের গ্রহে এখনও বিদ্যমান প্রাচীনতম মেটাজোয়ার গ্রুপ? তো অপশন নাম্বার ডি যদি আমরা দেখি না, আমাদের এখানে সঠিক অ্যান্সার স্পঞ্জ। দেখো, এটি আমাদের প্রাচীনকাল থেকে এখনও রয়েছে। এখনও আমাদের কোথায় এই স্পঞ্জ জাতীয় যে বহুকোষী যে প্রাণী বা জীবটা আমরা দেখতে পাই, অ্যাকচুয়ালি জলজ জীব আমরা বলতে পারি, এগুলো জলের মধ্যে দেখতে পাওয়া যায়, স্পঞ্জ জাতীয়। ঠিক আছে, বিভিন্ন পুকুর বা ডোবায় বা জলাশয়ে আমরা কিন্তু এই ধরনের স্পঞ্জ কিন্তু দেখতে পাই। তোমরা হয়তো অনেকেই পুকুরে স্নান করতে দেখেছো, ছোট ছোট মানে জালের মতো। তো আমরা এটাকে কি বলবো? স্পঞ্জ বলি। এটা কিন্তু প্রাচীনকাল থেকে এখনও রয়েছে। বোঝা গেল? নেক্সট দেখো, কোন শব্দটি কোনো নির্দিষ্ট নদী বা হ্রদে প্রভাবিত ভূমির ক্ষেত্রফল বর্ণনা করতে ব্যবহৃত হয়? বদ্বীপ, মোহনা, জলাশয় না জলাধার? আবার বলছি, প্রশ্নটা ভালোভাবে দেখে নাও। কোন শব্দটি
কোন শব্দটি কোনো নির্দিষ্ট নদী বা হ্রদের প্রবাহিত ভূমির ক্ষেত্রফল বর্ণনা করতে ব্যবহৃত হয়? সেটা অপশন নম্বর ডি, অপশন নম্বর সি যদি হয় আমাদের সঠিক অ্যান্সার, কিন্তু জলাশয় হবে। ঠিক আছে, নদী বা জলে। দেখো কি বলছে, জলাশয় হলো এমন একটি ভূমি এলাকা যেখানে সমস্ত জল একটি নির্দিষ্ট নদী, হ্রদে বা অন্যান্য জলাশয়ে কিন্তু প্রবাহিত হয়। বুঝা গেল, জলাশয়। নেক্সট, 2011 সালের ভারতের জনগণনা অনুসারে 2011 সালের ভারতের জনগণনা অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি সাক্ষরতার হার সবচেয়ে বেশি? দেখো লাস্ট যেটা আমাদের জনগণনা হয়েছিল 2011 সালে, 2011 সালের জনগণনার যদি আমরা বলি এটা স্লোগান কী ছিল? আমাদের জনগণনা আমাদের ভবিষ্যৎ। কি বললাম? আমাদের জনগণনা আমাদের ভবিষ্যৎ। তো এটা হচ্ছে আমাদের স্লোগান ছিল 2011 সালের জনগণনা। ঠিক আছে, 2011 সালের জনগণনা কি বললাম? আমাদের জনগণনা আমাদের ভবিষ্যৎ। দেখো 2011 সালের জনগণনা হওয়ার পরে 2021 সালে জনগণনা হওয়ার কথা ছিল, কিন্তু এটা করোনা মহামারীর জন্য পোস্টপোন হয়ে গেছিলো। কারণ আমাদের জনগণনা কী হয়? প্রত্যেক 10 বছর অন্তর অন্তর হয়। ঠিক আছে, আমাদের জনগণনা কী হয়? প্রত্যেক 10 বছর অন্তর অন্তর হয়। তো এই যে লাস্ট জনগণনা হয়েছিল, ঠিক আছে, এই জনগণনায় কোন রাজ্য, মানে ভারতের কোন রাজ্য সবথেকে সাক্ষরতা বেশি রয়েছে? কি বললাম? ভারতের কোন রাজ্যের সাক্ষরতা মানে শিক্ষিতের পরিমাণ সবথেকে বেশি রয়েছে? তো আমরা যদি দেখি তামিলনাড়ু, গোয়া, আসাম না কেরালা? তো আমরা যদি দেখি অপশন নম্বর ডি আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। কেরালা রাজ্যে কিন্তু সবথেকে বেশি শিক্ষিতের সংখ্যা রয়েছে, যেখানে ভারতের রয়েছে মোট আমরা যদি বলি 74.08%। কী বললাম? 74.08% কিন্তু রয়েছে। সেখানে কেরালায় যদি দেখি 2011 সালে ভারতের আদমশুমারি অনুসারে ভারতের রাজ্যগুলির মধ্যে কেরালার জনগণনা যদি দেখি, কেরালার সাক্ষরতা যদি আমরা দেখি সবচেয়ে বেশি, সেখানে সাক্ষরতা রয়েছে কত? 94% কিন্তু রয়েছে। 94% কিন্তু রয়েছে সাক্ষরতা। যদি এখন বর্তমানে বলি, বর্তমানে দেখো এখন আমাদের কত চলছে? 2027 সাল কিন্তু চলছে, 2025 সাল কিন্তু চলছে। কত সাল চলছে? 2025 সাল কিন্তু চলছে। তো এখন বর্তমানে যদি আমরা দেখি কোন রাজ্যে সাক্ষরতার হার সবথেকে বেশি, সেটা হয়ে যাবে আমাদের কি? আমাদের উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য হয়ে যাবে, যার নাম হচ্ছে মিজোরাম। কি নাম? মিজোরাম, উত্তর পূর্ব ভারতের মিজোরাম। ঠিক আছে, এখন বর্তমানে আমাদের মিজোরাম যে রাজ্যটা রয়েছে সেখানে সাক্ষরতার হার কিন্তু ছাপিয়ে গিয়েছে কেরালার থেকেও কিন্তু বেশি। বোঝা গেল? নেক্সট দেখো কি বলছে, 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্রিগেডিয়ার ডক্টর বিডি মিশ্র অবসরপ্রাপ্ত একজন কি ছিল? অবসরপ্রাপ্ত ছিলেন নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর তিনি এখন বর্তমানে? 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্রিগেডিয়ার বিডি মিশ্র অবসর নেন। ঠিক আছে, তো তিনি এখন বর্তমানে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নমেন্ট? তো জম্মু এবং কাশ্মীর, লাদাখ, পুদুচেরি না দিল্লির? তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কী হবে? অপশন নাম্বার বি, লাদাখ। ঠিক আছে, তো লাদাখ এখন কি আমাদের? লাদাখ যদি আমরা দেখি কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, আগে জম্মু কাশ্মীর এবং লাদাখ কী ছিল? রাজ্য ছিল, কিন্তু এখন কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে 2019 সালে। কত সালে? 2019 সালে। তো কী বলছে? ব্রিগেডিয়ার বিডি মিশ্র অবসরপ্রাপ্ত 2023 সালের ফেব্রুয়ারিতে তিনি কি করেছিলেন? লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছিলেন। পরীক্ষায় তোমাদের আবার আসতে পারে কিন্তু। ঠিক আছে, ভালো করে দেখবে। নেক্সট প্রশ্ন দেখো, উন্নয়নের উচ্চ স্তরে কোন খ্যাত জিডিপিতে বা কোন খাত হবে, খ্যাত হবে না, কোন খাত জিডিপিতে বেশি অবদান রাখে? কি বললাম? উন্নয়নের উচ্চ স্তরে কোন খাত জিডিপিতে, তাই তো, জিডিপিতে সবথেকে বেশি অবদান রাখে? জিডিপিতে বলতে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হবে। ঠিক আছে, তো বৈদেশিক, কৃষি, পরিষেবা না শিল্প? তো আমরা সকলে জানি অপশন নম্বর সি, পরিষেবা খাতে কিন্তু।
বা সেবা খাতে আমরা বলতে পারি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে, সংশোধনী মানে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হয়েছিল? তো অপশনগুলো দেখে নেই, 61তম সংশোধনী, 86তম সংশোধনী, 42তম সংশোধনী না 73তম সংশোধনী। আবার বলছি, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে? তো অপশন নাম্বার যদি আমরা দেখি বি আমাদের এখানে সঠিক অ্যান্সার, 86তম সংশোধনীর মাধ্যমে কিন্তু করা হয়েছে। কততম? 86তম। তো দেখো 2002 সালে প্রণীত 86তম সংশোধনী আইন ভারতীয় সংবিধানের 21 ক অনুচ্ছেদে সন্নিবেশিত করে শিক্ষার অধিকারকে একটি মৌলিক অধিকারে পরিণত কিন্তু করেছিল। নেক্সট দেখো, এটি বাধ্যতামূলক করে যে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা প্রদান কিন্তু করতে হবে। ঠিক আছে, আমাদের যে 6 থেকে 14 বছরের যে শিশুগুলো রয়েছে, ঠিক আছে, তাদেরকে কি করতে হবে? বিনামূল্যে কিন্তু পড়াশোনা কিন্তু করাতে হবে। বোঝা গেল? নেক্সট দেখো, ড্যাশ একটি গুরুত্বপূর্ণ তামার আকরিক খনিজ, ড্যাশ একটি গুরুত্বপূর্ণ তামার আকরিক খনিজ। অপশনগুলো দেখে নেই, গ্যালেনা, ক্যাসিটেরাইট, সিনাবার, তার কি রয়েছে? চ্যালকোসাইট। ড্যাশ একটি গুরুত্বপূর্ণ তামার আকরিক খনিজ। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কী হবে? অপশন নাম্বার ডি, চ্যালকোসাইট। চলো নেক্সট প্রশ্ন, সারাহুল উৎসব নিম্নলিখিত কোন রাজ্যে পালিত হয়? সারাহুল উৎসব, ঠিক আছে, নিম্নলিখিত কোন রাজ্যে পালিত হয়? আমরা যদি দেখি, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ না উত্তরাখণ্ড? সারাহুল উৎসব। তো উৎসব থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় আসে, তোমরা মাথায় রাখবে উৎসবগুলো কিন্তু কোন রাজ্যে কী উৎসব সেটা কিন্তু তোমরা ভালো করে দেখে নিবে। ঠিক আছে, যেমন পোঙ্গল আছে, বিশু আছে, হ্যাঁ, নবরাত্রি রয়েছে, বিহু রয়েছে। তো এই যে উৎসবগুলো রয়েছে কোন রাজ্যে পালিত হয় এগুলো তোমাদের কিন্তু ভালো করে দেখে যেতে হবে। ঠিক আছে, তো আমরা যদি দেখি সারাহুল উৎসব কোন রাজ্যে পালিত হয়, সেটা হচ্ছে ঝাড়খণ্ড। আমাদের যে পাশের রাজ্য ঝাড়খণ্ড, সেখানে কিন্তু পালিত হয়। আর বিহার থেকে ঝাড়খণ্ড, কী বললাম? বিহার থেকে ঝাড়খণ্ড, দেখো 2000 সালে কিন্তু কি হয়? পৃথক হয়। বিহার থেকে ঝাড়খণ্ড 2000 সালে কি হয়? পৃথক হয় কিন্তু। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন, প্রায় 12,000 বছর আগের থেকে শুরু করে প্রায় 10,000 বছর আগে পর্যন্ত আমরা যে সময়কালে পরিবেশগত পরিবর্তন দেখতে পাই তাকে কি বলি? অপশনগুলো দেখে নেই, মধ্য প্রস্তরযুগীয়, প্যালিওলিথিক, মাইক্রোলিথিক না নবপ্রস্তরযুগীয়। তো 12,000 থেকে 10,000-এর মধ্যে। তো অপশন নম্বর এ আমরা যদি দেখি সঠিক অ্যান্সার, মধ্য প্রস্তরযুগীয় কিন্তু পরিবর্তন আমরা দেখতে পাই। ঠিক আছে, মধ্য প্রস্তরযুগ। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, 4 বা আমরা 4 বলতে পারি, কেনেসীয় অর্থনীতির প্রেক্ষাপটে একটি উত্তপ্ত অর্থনীতির প্রতি আদর্শ সরকারি প্রতিক্রিয়া কী হবে? অপশনগুলো দেখে নেই, সংকোচনমূলক রাজস্ব নীতি বাস্তবায়ন করুন, কর হ্রাস করুন, ভোক্তা ব্যয়কে উৎসাহিত করুন, সরকারি ব্যয় বৃদ্ধি করুন। তো 4, কেনেসীয় অর্থনীতির প্রেক্ষাপটে একটি উত্তপ্ত অর্থনীতির প্রতি আদর্শ সরকারি প্রতিক্রিয়া কী হবে? অপশন নম্বর যদি আমরা দেখি এ আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে, সংকোচনমূলক রাজস্ব নীতি বাস্তবায়ন করুন। এটা কিন্তু আমাদের করতে হবে। বোঝা গেল? নেক্সট দেখো, বাণিজ্য শব্দটি মূলত কি বোঝায়? কি বললাম? বাণিজ্য শব্দটি মূলত কি বোঝায়? কৃষি কার্যক্রম, পণ্য উৎপাদন, পণ্য বিতরণ না পণ্য উৎপাদন? বাণিজ্য শব্দটির কী বোঝাচ্ছে? বাণিজ্য শব্দটির মূলত কি বোঝায়? কি বললাম? কৃষি কার্যক্রম, পণ্য উৎপাদন, পণ্য বিতরণ, আর একটা কী রয়েছে আমাদের? পণ্য উৎপাদন। তো আমরা এখানে যদি দেখি অপশন নাম্বার কী হবে? সি, পণ্য বিতরণ করাকে কিন্তু অ্যাকচুয়ালি আমরা বুঝি।
বাণিজ্যিক শব্দের মূল অর্থ, তাই তো। নেক্সট দেখো, আত্মনির্ভর ভারত রোজগার যোজনা কোন তারিখে চালু করেছিলেন? আত্মনির্ভর ভারত, ঠিক আছে, মেক ইন ইন্ডিয়া আমরা বলতে পারি। আত্মনির্ভর মানে আমরা নিজেরাই যাতে সব কিছু প্রোডাক্ট উৎপন্ন করতে পারি, ঠিক আছে, অন্য দেশ থেকে যাতে আমরা আমদানি না করি, ঠিক আছে, আমরা যে প্রোডাক্টটা বানাবো বা তৈরি করব সেটাই আমরা যাতে বিদেশে বিক্রি করতে পারি, সেই ধরনের কাজ করাকে আমরা বলতে পারি আত্মনির্ভর কাজ, ঠিক আছে, নিজের কাজ যাতে নিজেরাই আমরা করতে পারি, মানুষের দ্বারা যাতে করতে না হয়, ঠিক আছে। তো এখানে কি বলছে, 31শে অক্টোবর 2021 সালে, 1 অক্টোবর 2020 সালে, 1 অক্টোবর 2015 সালে, 1 নভেম্বর 2023 সালে। তো আত্মনির্ভর বা মেক ইন ইন্ডিয়া আমরা বলতে পারি কত সালে? অপশন নম্বর বি, 1 অক্টোবর 2020 সালে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, কিশোর কুমার নিজের কোন গানটি গাইতেন না? কিশোর কুমার আমরা সকলেই চিনি কিশোর কুমার, তাই না? অমিত কুমারের পিতা কিশোর কুমার, একজন বিখ্যাত গায়ক, বাঙালি গায়ক। তো তার বিখ্যাত গান 3টা রয়েছে, একটা কিন্তু নন। তো কোনটা নন সেটা বলছে, দেখা এক খোয়াব, আমার হৃদয়ের গান গাওয়া, খালি কাগজ কি আমার এই হৃদয় ছিল, আমার বন্ধু ইমাম, আমার বন্ধু, আমার জীবন। তো আমরা যদি দেখি কিশোর কুমারের নিচে কোন গানটি গাইতেন না, অপশন নম্বর ডি যদি আমরা দেখি সঠিক অ্যান্সার হয়ে যাবে, অপশন নম্বর ডি, আমার বন্ধু ইমান, আমার বন্ধু, আমার জীবন, এই গানটি কিন্তু তিনি গাইতেন না। তো দেখো এই ছিল আজকে আমাদের 20টি জিকে প্রশ্ন, জিকে এবং জিএস আমরা বলতে পারি, প্রিভিয়াস ইয়ার সেট 2025 সালের 10 ফেব্রুয়ারি 3rd শিফটে আসা প্রশ্নপত্র। ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের দেখা হচ্ছে নেক্সট অন্য একটি নতুন ভিডিওতে।